আজকের বিষয় হচ্ছে, আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এপিস্ট্যাক্সিস এন্ড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পার্ট 2, অর্থাৎ নাক থেকে রক্তক্ষরণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা পর্ব 2। আর আলোচক আমাদের সেই স্বনামধন্য ডাক্তার প্রশান্ত কুমার রায়, যার পরিচয় দেওয়ার আর আমি মনে করি না কোনো দরকার আছে। সে আমাদের কাছে অতি জনপ্রিয় একজন টিচার। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে এপিস্ট্যাক্সিস এর পার্ট 2। স্যার শুরু করুন স্যার। নমস্কার, আদাব। প্রথমেই আন্তরিক অভিনন্দন আমার হোমিও উদ্দীপনা গ্রুপকে এবং তার সমস্ত পরিবার বর্গকে, এবং ভারত বাংলাদেশের সমস্ত সিনিয়র ডাক্তারদেরকেও রেসপেক্ট জানিয়েই আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, যদিও আগের দিন বলেছিলাম, আমার কাছে কিন্তু এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি দরকারি, বেশি করে আমাদের মতন জুনিয়র ডাক্তারদের কাছে, এবং প্রচন্ড চ্যালেঞ্জিং অফ দিস সাবজেক্ট। ন্যাচারালি প্রথম দিন আমি রোগের ব্যাপার স্যাপার, রোগের কজেশন এই ভিত্তিকে আমি আলোচনা করেছি বা ম্যানেজমেন্ট বলেছি। দেখুন, এত অব্দি ঠিক আছে, দিস দ্য নলেজ অফ দ্য ডিজিজ, কিন্তু আমাদের ডিজিজ জানার সাথে সাথে যেটা তারপরে আমাদের যে জায়গাটা আসছে, তারপরে হচ্ছে আমাদের একটা কেসটাকে নেওয়া, এবং সেই কেস নেওয়ার সাথে সাথে আমাকে সঠিক মেডিসিন প্রেসক্রিপশন করা, এবং পেশেন্টকে হচ্ছে আমাকে রিলিফ দেওয়া আলটিমেটলি ভাবে। ন্যাচারালি এপিস্ট্যাক্সিস যদিও আপাতত দৃষ্টিতে অ্যাকিউট ডিজিজ মনে হয়, হ্যাঁ অনেকগুলোই অ্যাকিউট ডিজিজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজ এর মধ্যে কিন্তু লুকানো থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি আগে এই এপিস্ট্যাক্সিস এর কারণ বা সিচুয়েশন বা কন্ডিশন আমি যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু রোগকে আমি ঠিক মতন কন্ট্রোল করতে পারবো না। কারণ একটা কথা মনে রাখবেন যে এই নলেজ অফ ডিজিজের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ রোল আছে। কেন, হ্যানিম্যান সাহেব 3 নম্বর অ্যাফোরিজমসেই বলেছিলেন যে নলেজ অফ দ্য ডিজিজ, কমা দিয়ে লেখা আছে ইন্ডিকেশন। তাহলে নলেজ অফ দ্য ডিজিজ যেরকম দরকার, পাশাপাশি ভাবে ইন্ডিকেশন, যেটা হচ্ছে যে এই আনকমন পিকুলারিটিটা কি আছে। এবার ন্যাচারালি এইবার যে পোর্শনটাতে আমরা ধীরে ধীরে ঢুকে যাব, দিস ইজ দ্য মেটেরিয়া পোর্শন। আমরা যদি একটু মেটেরিয়া একটুখানি ভালো মতন জানতে পারি, তাহলে পেশেন্টের সঙ্গে কিন্তু আমরা কথা বলে কেস টেকিং করে আমরা কিছু আনকমন পিকুলিয়ার সিমটমস আমরা যদি পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হয়। কারণ আমি চেষ্টা করব প্রথমে সিম্পল থেকে শুরু করে একটু একটু করে ভিতরে যাওয়ার দিকে। তাহলে আগের দিন আমি হয়তো একটা দুটো বলেছি, আবার সেগুলোকে আজকে একটুখানি রিপিট করার চেষ্টা করব। আশা করি কতটা পারবো জানি না, তবু আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। খুব ভালো করে আমাদেরকে কিন্তু ভাবতে হবে। কিরকম আমরা ভাববো, যে আমাদের কাছে এপিস্ট্যাক্সিস পেশেন্ট যদি আসে, কেস টেকিং এর সময় প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে এই কেসটা অ্যাকিউট না ক্রনিক, অর্থাৎ কতদিন থেকে আসছে বা সিচুয়েশনটা কি, এই রকম ভেবে কিন্তু আমরা সেই কেসগুলোকে অগ্রসর হব। জুনিয়রদের কাছে আমাদের কাছে যদি একটা দুটো স্পেসিফিক একটা থাকে, এতে আমাদের একটা স্পেসিফিক সুবিধা কি, স্পেসিফিক মানে অন্য কিছু ভাববেন না, স্পেসিফিক কিন্তু অ্যানিম্যাল সাহেবও তাদের লেখার বইতে বেশ কিছু রোগের ক্ষেত্রে বেশ কিছু ওষুধকে স্পেসিফিক বলে গেছে। স্পেসিফিক বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ডিজিজ সিমটমস এর সহিত মেট্রোমেডিকাল সিমটমস এর বা মেডিসিনের সিমটমস এর যত বেশি সাদৃশ্য থাকবে, সেটাই হচ্ছে স্পেসিফিক মেডিসিন। স্পেসিফিক মেডিসিন মানে এইটাই হচ্ছে অরিজিনাল, মানে যে ওইটা হলে ওইটা দেব না। আরেকটা কথা ভাববেন যে একজন ডাক্তারবাবু যখন ওষুধ দেন, তার পিছনে কিছু না কিছু লজিক থাকে বা কিছু না কিছু সিমটমস এর কিন্তু মারপ্যাচ থাকে। যেমন আমরা আউটডোরে দেখতাম, স্যার ওষুধ দিলেও সেইটাই যে আমি ওষুধ দেবো ওই ক্ষেত্রে কমবে, সেটা কিন্তু কখনোই ভাববেন না। কারণ প্রতি কয়টা মেডিসিন সিলেকশনের পিছনে একটা করে কারণ থাকে। সেই কারণটা আপনি বুঝবেন, স্যার কি ওষুধ দিল সেটা দেখবেন না, স্যার কেন ওষুধ দিল সেটা কিন্তু খেয়াল করবেন, তবেই কিন্তু আপনি সাফল্য ক্ষেত্রে পাবেন। যেমন প্রথমেই যদি আমি এই এপিস্ট্যাক্সিসের একটা স্পেসিফিক ওষুধ বলতে শুরু করি অ্যাকিউটের ক্ষেত্রে, যেটা প্রথমেই আসবে সেটা হচ্ছে ফেনামপিক্রিনাম, অর্থাৎ আয়রন তার সঙ্গে পিক্রিক অ্যাসিড মিক্সড করে কিন্তু হচ্ছে এই ওষুধটা আমাদেরকে পাওয়া গেছে। ন্যাচারালি দেখা যায় যখন ফেরামফস বা ফেরাম গ্রুপের ওষুধগুলো যখন ফেল হয়ে যায়,
সেই ক্ষেত্রে আমাদের ডক্টর মেন্ডি যেমন পরিষ্কার বলা আছে যে এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে এই ওষুধটা কিন্তু সবচেয়ে একটা ভালো ওষুধ, অর্থাৎ স্পেসিফিক ওষুধ হচ্ছে এটা। খালি এই এপিস্ট্যাক্সিসই নয়, পাশাপাশি ভাবে কিন্তু এটা এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রেও কিন্তু একটা আমাদের ভালো একটা ঔষধ। আরেকটা ওষুধ যেটা মোস্ট অ্যাকুট কন্ডিশনে আমরা ভাববো, সেইটা আমরা একটুখানি আলোচনা করি। এই ওষুধটাও কিন্তু আপনাদের অ্যাকুট কন্ডিশনে সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু হেল্প করবে। সেই মেডিসিনটার নাম হচ্ছে হ্যামামিলিস। ভালো করে ভাববেন, এই ওষুধটা অ্যাকুট বা সাব অ্যাকুট কন্ডিশন গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে আমরা ভাবি। এবার আমরা কি করব, ভালো করে দেখুন যে হ্যামামিলিসের ক্ষেত্রে কেন দেব। যে হ্যামামিলিসে আমরা যদি অ্যালেন স্কিনোট একটু পড়ি, তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা যথেষ্ট ভালো বুঝবেন। যেগুলো হচ্ছে নোজ ব্লিড, ইট ইজ দ্য ফ্লোয়িং, ইট ইজ দ্য প্যাসিভ। হ্যামারেজ হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ হ্যামারেজ, একটা হচ্ছে প্যাসিভ হ্যামারেজ। প্যাসিভ হ্যামারেজ যে রক্তের যে ভেলোসিটি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে, ন্যাচারালি চুইয়ে চুইয়ে হয়। এই ক্ষেত্রে হচ্ছে প্যাসিভ হ্যামারেজ লং লাস্টিং এবং দীর্ঘ সময় ধরে চলছে। ব্লাড ইট ইজ দ্য নন কোয়াগুলেবল, অর্থাৎ রক্ত তো বেরিয়েই যাচ্ছে, অ্যাক্টিভের সময় তো বেরিয়েছে, পাশাপাশি ভাবে প্যাসিভও বেরোচ্ছে, কিন্তু হচ্ছে ব্লাড কিন্তু কোয়াগুলেবল হচ্ছে না, অর্থাৎ রক্ত জমাট বাঁধা নেই। এইখানটা হচ্ছে প্রফিউজ, অর্থাৎ প্রচুর পরিমাণে হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এপিস্ট্যাক্সিস যদি মোর দেন হচ্ছে 300 ml হয়, তখন কিন্তু আরো অন্যান্য সিমটমস গুলো শো করে। সেই ক্ষেত্রে আমাকে ব্লাড ট্রান্সফিউশন করার কিন্তু দরকার হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, নোজ ব্লিড হুইচ ইজ দ্য রিলিফ অফ দি হেডেক। এই ক্ষেত্রে যেরকম হচ্ছে হ্যামামিলিস আছে, আরেকটা ওষুধ আছে হুইচ ইজ দ্য মেলিলোটাস অ্যালবা, সেটা আমি পরে বলবো, আমাদের স্যার শুনতে চেয়েছিলেন, আমি পরে এটা আবার আলোচনা করব। মেলিলোটাসটা স্পেশালি করবে, সেটা আলাদা জায়গায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথাটা কমছে না নাকের ব্লিডিং হলে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে, কিন্তু আবার আরেক জায়গায় মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে ইডিওপ্যাথিক অনেক ক্ষেত্রে কারণও জানা যায় না। অনেকগুলো কারণের জন্য হয়, সেই সিচুয়েশন অনুপাতে আমাদের অনেকগুলো ওষুধ আছে। কিন্তু এই ক্ষেত্রে হ্যামামিলিস যেটা কাজ করে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক, যেখানে আমরা এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে অর্থাৎ ডায়াগনোসিস করে অথবা টেস্টিং করে এমন কিছু কারণের ক্ষেত্রে ঢুকতে পারছি না। এখানটা দেখুন লেখাই আছে ইট ইজ ইডিওপ্যাথিক। ট্রমাটিক আমি আগেও বলেছিলাম, ট্রমাটিক মানে আর্নিকা, অবশ্যই আর্নিকা। হ্যামামিলিসও আছে। আরেকটা ওষুধ আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ইন দ্য এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে। আবার দেখুন ইট ইজ দ্য ভিকারিয়াস মেস্টুরেশন, ইট ইজ দ্য হ্যামামিলিস। ভিকারিয়াস মেস্টুরেশন আমরা পড়ে এসেছি, ইট ইজ দ্য ব্রাউনি অ্যালবা, ইট ইজ দ্য হ্যামামিলিস। ভিকারিয়াস মেস্টুরেশন মিন্স যখন হচ্ছে মেন্সের পরিবর্তে যখন নাক দিয়ে রক্তপাত ঘটে, দিস ইজ দা হচ্ছে দা ভিকারিয়াস মেস্টুরেশন। এবং হচ্ছে অর্থাৎ চাইল্ডহুড, সেই ছোট থেকে কিন্তু হচ্ছে এই এপিস্ট্যাক্সিস কিন্তু হয়েই যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যামামিলিসের কথা একবার ভাববো। খালি এইটুখানি ভাবলে আমাকে হবে না, আরেকটা দেখুন আরো কি কি সুন্দর বলছে। বলছি ইট ইজ দ্য ভেনাস অফ দ্য হ্যামারেজ। অ্যাকচুয়ালি ভেনাস হ্যামারেজের কিন্তু খুব বেশি হচ্ছে ভেলোসিটি থাকে না, অর্থাৎ রক্ত খুব সজোরে বেরোয় না। ভেনাস ব্লাড গুলো সাধারণত একটু কালচেটে টাইপের হয়। বলছে ভেনাস অফ দি হ্যামারেজ, ইট ইজ দ্য এভরি অরিফিস অফ দ্য বডি। এভরি অরিফিসের মধ্যে নোজও পড়ে, তার মধ্যে আরো অন্যান্য আছে, সেগুলো এখন আমি বললাম না। তাহলে নাকেরটা পড়লাম। এই ক্ষেত্রে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, এর সঙ্গেও কিন্তু একটা মেন্টাল সিমটমস এর অ্যারাইজিং হয়। যে পেশেন্টের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এপিস্ট্যাক্সিস হচ্ছে, তার সঙ্গে কিন্তু পেশেন্টের কিন্তু কোনো মেন্টাল ইরিটেবিলিটি নেই, মেন্টাল উদ্বিগ্নতা ভাব নেই। তাহলে এইখানে আগেই বললাম, দেখুন যখন আপনি কেস টেকিং করবেন অ্যাকিউটের ক্ষেত্রে কজেশন মোডালিটি অতি অবশ্যই মেনটেন করবেন, কিন্তু মেন্টাল সিমটমস এর দাম সবচেয়ে বেশি। কিন্তু সেই মেন্টাল সিমটমস কিন্তু অরিজিনাল মেন্টাল সিমটমস হতে হবে। মনে রাখবেন, মেন্টাল সিমটমস এর পরে যে সিমটমস এর বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে বেশি করে ফিমেলদের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। অর্থাৎ ওই সিমটমসটার সঙ্গে যে বিফোর মেনস্ট্রুয়েশন,
ডিউরিং মেনস্ট্রুয়েশন বা আফটার মেনস্ট্রুয়েশন, এরকম যদি সিমটমস গুলোর জন্য যদি সুইটেবল হয়, সেই সিমটমস এরও ভ্যালু কিন্তু অনেক বেশি, যদিও মেন্টাল এর তুলনায় একটু কম, অর্থাৎ মোটামুটি ভাবে সেকেন্ড স্টেজে আসে। যাই হোক, এইটা আমি যেটা বলতে চাইছিলাম যে এই ক্ষেত্রে হ্যামামিলিসে পেশেন্টের কিন্তু আমার এপিস্ট্যাক্সিস হচ্ছে, তার সঙ্গে কিন্তু মানসিক কোনো মানে মানে ভয় নেই বা উদ্বিগ্ন নেই বা আমার শরীরে কিছু হবে, এটাও কিন্তু একটা পিকুলারিটি অফ দা মেন্টাল সিমটমস, ইট ইজ দ্য হ্যামামিলিস। আর অন্য ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি একটা, যদি ঠিক তার উল্টোটা হয়, এপিস্ট্যাক্সিস হচ্ছে তার সঙ্গে পেশেন্ট একদম অস্থির হয়ে গেছে, এই বুঝি আমি মরে যাব, এই বুঝি আমার ক্যান্সার হয়ে গেছে, এই বুঝি আমি ভালো হব না, এখনই আমাকে হচ্ছে ভেলোরে যেতে হবে, নাকে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে, এই যে মেন্টাল ইরিটেবিলিটি, খিটখিটি হয়ে যাচ্ছে, তুই কি বুঝবি, এই যে মেন্টাল ইরিটেবিলিটি, ইট ইজ আ ওয়ান ওয়ার্ড। সেই ক্ষেত্রে তো আর হ্যামামিলিস হবে না, ঠিক তার হ্যামামিলিসের উল্টো মেন্টাল কন্ডিশন। এই ক্ষেত্রে ওষুধ কিন্তু ভাববেন ইট ইজ দ্য কফিয়া, ইট ইজ দ্য এপিস্ট্যাক্সিস উইথ হচ্ছে মেন্টাল ইরিটেবিলিটি, অনলি ইট ইজ দ্য ওয়ান মেডিসিন, ইট ইজ দ্য কফিয়া। আর এইদিকে হচ্ছে হ্যামামিলিস আমি কি বললাম, যে এপিস্ট্যাক্সিস উইথ নো মেন্টাল অ্যাংজাইটি, দিস ইজ দ্য হ্যামামিলিস। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যামামিলিস কি হয়, এই যে নাকের থেকে যে এখানটা আমি আগেই বললাম যে প্রফিউজ যে ব্লিডিং হচ্ছে, প্রফিউজ ব্লিডিং এর সঙ্গে সঙ্গে যত না ব্লিডিং হচ্ছে, তার চাইতে পেশেন্ট কিন্তু আরো বেশি দুর্বল হয়ে গেছে। অর্থাৎ এখানটা ভালো করে একটা লাইন লিখুন, দেখুন লেখা আছে আফটার হ্যামারেজ ফ্রম দ্য পাইলস, বা যে কোনো জায়গায় হোক প্রস্টেশন আউট অফ দি অল দি প্রপোর্শন অফ দি অ্যামাউন্ট অফ দি ব্লাড অফ দ্য লস। অর্থাৎ যত ব্লাড বেরোয় তার চেয়ে বেশি পেশেন্টের আরো বেশি সিঙ্কিং কন্ডিশন বা লস অফ ভাইটাল ফ্লুইড হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা ভাববো ইট ইজ দ্য হ্যামামিলিস। হ্যামামিলিস কি বলছে, এইগুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হ্যামামিলিসও কিন্তু দেখা যায় যে অনেক বেশি শক্তিশালী ওষুধ, এবং অনেক জায়গায় দেখা যায় আর্নিকা বা ক্যালেন্ডুলার ক্ষেত্রে বা এই যে ব্লাড অ্যাবজর্পশন করতে যে ব্লাড ভেসেল গুলোর যে ব্রোকেন ডাউন হয়ে গেছে, সেগুলো কিন্তু রিপেয়ারিং করতেও কিন্তু হ্যামামিলিস কাজ করে। এই হ্যামামিলিস ওষুধটা কিন্তু চট করে ভুলবেন না। অ্যাকিউটের ক্ষেত্রে যদি আপনারা ইউজ করেন এবং মোটামুটি ভাবে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, এবং হ্যামারেজেরও একটা সাইড এফেক্ট, অর্থাৎ এর ব্যাড এফেক্ট কাটানোর জন্য কিন্তু সুন্দর ওষুধ হচ্ছে হ্যামামিলিস। তাহলে হ্যামামিলিসের অনেকগুলোই রইলো, ইডিওপ্যাথিক, ট্রমাটিক, ভিক্যারিয়াস, এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট নো মেন্টাল অ্যাংজাইটি। আর মেন্টাল অ্যাংজাইটি থাকলেই আপনারা ভেবে নেবেন এই ক্ষেত্রে আমি ওষুধ দেব কফিয়া ক্রুডা। তাহলে মোটামুটি ভাবে আমি একটা ওষুধ কমপ্লিট করলাম। এইবারে আমরা যেটা দিকে আমরা যাব, আরেকটা খুব ভালো ওষুধ, এই ক্ষেত্রে যখন রেপার্টরিতে ঢুকতে যাবেন তখন ম্যাক্সিমাম ওষুধগুলোকে সার্চ করবেন যেগুলো হচ্ছে হ্যামারেজিক গ্রুপ অফ দ্য ড্রাগ। আমাদের প্রচুর ওষুধ আছে হ্যামারেজিক গ্রুপ অফ দি ড্রাগ, সেই ওষুধগুলো কিন্তু খুব খুব ভালোভাবে কিন্তু আমাদের কিন্তু কাজ করে। যেমন ধরুন, আরেকটা আমার কাছে খুব ভালো ওষুধ, সেটা হচ্ছে ভাইপেরা। ভাইপেরা মনে রাখবেন যে এটাও তো আমাদের সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, যথেষ্ট হচ্ছে আমাদের কাছে ভালো ওষুধ। যে ডক্টর সোয়ান কি বলে, যে এটা মোটামুটি ভাবে ক্রনিক স্টেজ একটু ভালো কাজ করে, যে ভাইপেরা এই ওষুধটা যত রকম এপিস্ট্যাক্সিস হয় সম্ভাব্য যা কারণই হোক না কেন, ডক্টর সোয়ানের অনুপাতে প্রায় যে অল দ্য ফর্ম অফ দ্য এপিস্ট্যাক্সিস এর ক্ষেত্রে সুইটেবল হচ্ছে ভাইপেরা। ভাইপেরার ক্ষেত্রে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে এপিস্ট্যাক্সিস উইথ অফ দি ভাটাইগো, অনেক ওষুধ আছে, পরেই পড়াবো অ্যান্টিপ্রুডাম, এই ক্ষেত্রে ভাইপেরও একটা ওষুধ। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম ভাইপেরার ক্ষেত্রে যেটা, অর্থাৎ মা যখন ব্রেস্ট ফিডিং করায় তখনই মায়ের কিন্তু এপিস্ট্যাক্সিস হয়, দি মেডিসিন ইট ইজ দা ভাইপেরা। এটা কিন্তু ভেরি পিকুলিয়ার কিন্তু হচ্ছে আনকমন সিমটম, দা মেডিসিন ইট ইজ দা হচ্ছে দা ভাইপেরা। এই জিনিসটা এরকম যদি আনকমন যদি আপনি পান, তাহলে কিন্তু মোটামুটি ভাবে পেশেন্ট যে ভালো হবে এইটা আপনি কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে একদম শিওরিটি দেবেন। ইট ইজ দ্য ভেরি আনকমন। যেমন ধরুন হচ্ছে সাইলিসিয়ার একটা পিকুলিয়ার একটা সিমটম ছিল, যে সাইলিসিয়াটা একটু আগে বলে দিই, যে সাইলিসিয়া মা যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় তখন তার ভ্যাজাইনা থেকে অসারে ব্লিডিং হয়, ইট ইজ আ ভেরি পিকুলারিটি।
সাইলিসিয়া যখন ঢুকেই গেলাম, সাইলিসিয়াও কিন্তু এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে একটা খুব ভালো ওষুধ। কাদের? এপিস্ট্যাক্সিস অফ দ্য ইনফ্যান্ট, অর্থাৎ সদ্যজাতক বাচ্চাদের ক্ষেত্রে এপিস্ট্যাক্সিস হচ্ছে, সেই ক্ষেত্রে না ভয় পেয়ে আমি হচ্ছে সাইলিসিয়া দেব। আর সাইলিসিয়ার এইটা দিলেই মোটামুটি ভাবে আপনি, এইটাই হচ্ছে আনকমন সিমটমস অফ দ্য সাইলিসিয়া, এপিস্ট্যাক্সিস ডিউরিং দি হচ্ছে ইনফ্যান্ট, দ্য মেডিসিন ইট ইজ আ সাইলিসিয়া। তাহলে আরেকটা যদি আমি সাপের ওষুধের ক্ষেত্রে ভাবি, সেটা হচ্ছে আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে ইলাপস্কর। ইলাপস্করও একটা এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেই ক্ষেত্রে হচ্ছে কি, যে ইলাপস্করের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে এটাও একটা ইনজুরির একটা কারণ থাকে। ইনজুরির পরে এপিস্ট্যাক্সিস হচ্ছে, অথবা সাডেন এপিস্ট্যাক্সিস, কোনোদিন ছিল না, হঠাৎ করে শুরু হয়ে গেল, দিস ইজ দ্য সাডেন। আর এইটা যেটা হয় এপিস্ট্যাক্সিসের যে কালার অফ ব্লাড, কালার অফ ব্লাড ইট ইজ দ্য ইঙ্ক। এখানে ইঙ্ক মানে কি বুঝবো, যে ইঙ্ক মানে হচ্ছে কালি, অনেক রকমের লাল, নীল, সবুজ, ওগুলো বাদ দিন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেটেরিয়াতে যেই কয় জায়গাতেই পাবেন ইট ইজ দ্য কালার, ইট ইজ দ্য ইঙ্ক, তখন মনে রাখবেন ইট ইজ দ্য ব্ল্যাক। তাহলে নাক দিয়ে যে ব্লিডিংটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক। অ্যাকচুয়ালি সাপের বিষের ওষুধগুলো ম্যাক্সিমামই হচ্ছে নন কোয়াগুলেবল, অর্থাৎ এখানে ফ্লুইড গুলি, এখানে যে ব্লিডিং হয় সেই ব্লিডিং গুলি হচ্ছে পাতলা, ইট ইজ দ্য থিং, কারণ এখানে ব্লাড কোয়াগুলেবিলিটি হয় না। তাহলে ব্ল্যাক ইট ইজ দ্য ইঙ্ক, এটা হচ্ছে একটা বড় কমন সিমটমস, মানে বড় রেয়ার সিমটমস। আর একটা আমরা যেটা পাই, এপিস্ট্যাক্সিসের সঙ্গে পেশেন্টের কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরে কানে পুজ, অর্থাৎ ক্রনিক অটোরিয়া অথবা উজিনা। উজিনা মিনস হচ্ছে নাকের থেকেও তার হচ্ছে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোয়, কান থেকে ডিসচার্জ বেরোয়, আবার কিন্তু হচ্ছে হঠাৎ হঠাৎ করে কিন্তু তার নাক দিয়ে রক্ত বেরোয়, এবং এই রক্তগুলো স্পেশালি ইট ইজ দা হচ্ছে দ্য ব্ল্যাক ইজ ইন দি কালার, দি মেডিসিন ইট ইজ দ্য ইলাপস্কর। তাহলে এই ওষুধগুলো যদি আমরা দিই এবং আমাদের ক্ষেত্রে আশা করি হচ্ছে সুইটেবল হবে, সুইটেবল হলে অতি অবশ্যই কিন্তু আমাদের হাতে কিন্তু কমবে, না কমার কোনো চান্স নেই। ওষুধ যখনই ওয়েল সিলেক্টেড হবে, মনে রাখবেন একটা সিঙ্গেল সিমটমস দিয়েই কিন্তু মেডিসিন প্রেসক্রিপশন করা যায়, কিন্তু সেই সিঙ্গেল সিমটমসটা কিন্তু হচ্ছে প্রমিনেন্ট হতে হবে, নাহলে কিন্তু আপনি কিওরের আশা মোটেই কিন্তু করবেন না। এটা আমরা গেল। তাহলে আরেকটা যেটা ওষুধ আমাদের কাছে খুব মনে পড়ে, সেই ক্ষেত্রে আমরা যদি চলে যেতে পারি, আমি কতগুলো একটা সিচুয়েশনটা করলাম, যেমন কিছু কিছু ঘটনার পরে আমাদের এপিস্ট্যাক্সিস ঘটনা ঘটে, এইগুলো যদি আমরা মেলাতে পারি কিছুটা কাজে লাগতে পারে। যেমন ধরুন, যে আমরা অনেক সময় দেখি যে মাথা ব্যথার পরে কিন্তু এপিস্ট্যাক্সিস শুরু হয়, অর্থাৎ এপিস্ট্যাক্সিস আফটার অফ দি হেডেক। এই ক্ষেত্রে বেশ কয়েকটা ওষুধ আছে, যেমন হচ্ছে বোরাক্স আছে, অ্যান্টিমক্রুড আছে। আপনি যদি কেন্ট রেপার্টারি করেন তাহলে 139 139 পাতায় কিন্তু এই লাইনটা পাবেন। এবং যেগুলো হচ্ছে আফটার দা ভাটাইগো, মাথা ঘোরানোর পরে আমার এপিস্ট্যাক্সিস স্টার্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়ান মেডিসিন ইট ইজ দ্য কার্বো অ্যানিমালিস। এবং আফটার ইট ইজ দ্য ভমিটিং, বমির পরে আমার এপিস্ট্যাক্সিস স্টার্ট হচ্ছে, এই ক্ষেত্রে একটাই মেডিসিন ইট ইজ আর্সেনিক। আর্সেনিকও কিন্তু আবার কেন্ট রেপার্টারি বলছে রাগের পরে তার এপিস্ট্যাক্সিস স্টার্ট হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। তাহলে এইগুলো ভাববেন। আবার দেখুন, দাঁত তোলার পরে সাধারণত মাড়ি থেকেই রক্ত পড়ে, ভেরি পিকুলিয়ার সিমটম, দাঁত তোলার পরে দেখা যাচ্ছে তার এপিস্ট্যাক্সিস স্টার্ট হচ্ছে, এই ক্ষেত্রে একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে ক্রিওজোট। আবার দেখুন হচ্ছে হাঁচি, যে হাঁচি দেবার পরে যে পেশেন্টের কিন্তু হচ্ছে এপিস্ট্যাক্সিস স্টার্ট হলো, যদিও আমি আরেকটা জায়গা বলেছিলাম যে ভায়োলেন্ট রিপিটেড হচ্ছে হাঁচি দেওয়ার পরে যদি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইন্ডিগো বলে একটা ওষুধ আছে। আর এই ক্ষেত্রে হচ্ছে হাঁচির পরে যেমন ধরুন ববিস্টা এবং হচ্ছে কোনিয়াম একটা ওষুধ, এইটাও কিন্তু একটা ভেরি পিকুলিয়ার। ববিস্টা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটা অ্যালেন সাহেবের বইয়ের মধ্যে কিন্তু হচ্ছে এপিস্ট্যাক্সিসে বেশ কয়েকটা জায়গা কিন্তু নোট করে আছে, সেগুলো আমি একটুখানি আপনাদের স্মরণ করার চেষ্টা করছি, একটু ভালো লাগবে আশা করি। যেমন ধরুন ববিস্টাতে কিন্তু এপিস্ট্যাক্সিস লেখা আছে সাধারণত আপনার হচ্ছে সিনিজিং পর, এখানেও কিন্তু যে লেখা আছে যে ডিসচার্জ ফ্রম দ্য নোজ, হ্যাঁ, এইগুলো আমরা দেখতে পাই যে এই ববিস্টা কিন্তু আমাদের কিন্তু এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু আমরা ভাববো। এবং
সেই ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে পেশেন্ট যদি হচ্ছে ওল্ড ওমেন হয় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটুখানি ভালো কাজ করবে। আর এখান থেকে যে নোজের থেকে যে ডিসচার্জ গুলো বেরোয় সেই ডিসচার্জ গুলো কি হয়, ভেরি টাফ, স্ট্রিঙ্গি এবং দি টেনাসিয়াস। অর্থাৎ নাক দিয়ে যে রক্তগুলো পড়বে সেগুলো আঠালো, অনেক সময় দড়ির মতন ঝুলতে থাকে। এখানে বেশ কয়েকটা ওষুধ আছে, যেমন ধরুন বভিস্টা, যেমন ধরুন ক্যালিবাইক্রোমিকাম, যেমন ধরুন মাক্সল। হ্যাঁ, এই ওষুধগুলো নাকের যে থেকে যে ব্লিডিং গুলো আসছে সেগুলো সাধারণত আইসিকেলের মতন বলে যে ভেরি টাফ, স্ট্রিঙ্গি এবং হচ্ছে টেনাসিয়াস, অর্থাৎ চটচটে লম্বাটে দড়ির মতন যদি হচ্ছে এই ব্লিডিং হয়। হ্যাঁ, আরেকটা ওষুধ আছে, সেই মেডিসিনটা হচ্ছে ক্রোকাস স্যাটাইভাস। এটা আমি পরেও বলবো যে এইগুলো এইবার কোনটা দেবেন সেটা অন্যান্য সিমটমস থেকে বিচার করে কিন্তু আপনারা আগাবেন, নাচের কিন্তু একটু মিস্টেকটা আমাদের কাছে এসে যাবে। এবার ধরুন আরেকটা পিকুলিয়ার, যে যখনই আমি পায়খানা করি, অর্থাৎ যখন হচ্ছে পায়খানা করার পরে, অর্থাৎ স্ট্রেনিং এট স্টুল, পায়খানা করার পরে, করার সময় কিন্তু বলিনি, করার সময় হলে ওষুধ হতো ফসফরাস, কিন্তু পায়খানা করার পরে, যেহেতু এটা আফটার, বারবার বলে যাচ্ছে আফটার, পায়খানা করার পরে ওষুধ হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ একটা বিশাল বিশাল ওষুধ। ইট ইজ দ্য অ্যান্টি হ্যামারেজিক অফ দি ড্রাগস। আগের দিন আমি বলে গেছিলাম, আজকে একটু সময় পেলে বলবো। যেমন ধরুন আমরা আরো কিছু পাই, সেটা হচ্ছে খাবার পরে নাক দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে আমরা জানি হচ্ছে এমন কার্ব আছে। হ্যাঁ, আবার আর্জেন্টাম মেটালিকাম আছে। আবার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধাক্কা লাগার পরে আমাদের কিছু এপিস্ট্যাক্সিস কন্ডিশন হয়, যেমন ধরুন আর্নিকা মন্টানা আছে, ইলাপস্কট আগেই বলেছি, হ্যামামিলিস এবং হচ্ছে সিপিয়া। এবং সকালবেলা ঘুম থেকে উঠলো, তারপরেই দেখছে তার হচ্ছে নাক থেকে রক্ত বেরোচ্ছে, ওয়াশিং অফ দ্য ফেস বলেনি, সেখান থেকে আপনি হয়তো ওষুধ দিতে পারতেন, এমন কার্ব বা ক্যালিকার্ব এই টাইপের। কিন্তু ঘুম থেকে ওঠার পরে তার হচ্ছে নাক থেকে ব্লিডিং হচ্ছে। এইখানটা যেহেতু আফটার কন্ডিশন গুলো বলছি, এই ক্ষেত্রে ওষুধ হচ্ছে অ্যালোসকোটিনা। যেমন ধরুন জ্বরের পরে এই যে ইন্টারমিটেন্ট ফিভার বা জ্বরের পর থেকে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, অথবা আফটার অফ দা সিঙ্গিং, দেখুন ভেরি কত আনকমন পিকুলিয়ার সিমটমস, যে গান গাওয়ার পরে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। গান গাওয়ার পরে রক্ত পড়া বা ইন্টারমিটেন্ট ফিভারের পরে যদি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ে, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে হিপারসালফ। দেখুন আমাদের ক্ষেত্রে ন্যাচারালি আসেই না, মনেই পড়ে না। যেমন আর্নিকা যেরকম হচ্ছে ট্রমাটিক অফ দি রেমেডি, আর্নিকো সেরকম হচ্ছে আফটার ওয়াশিং অফ দি ফেস, অর্থাৎ সকালবেলা উঠে যখন মুখ চুখ ধোয় তখনই তার নাক দিয়ে রক্ত বেরোয়, ইট ইজ আর্নিকা। আফটার দ্য ফিভার, নট ইন্টারমিটেন্ট ফিভার, সেই ক্ষেত্রে হচ্ছে কার্বোভেজ আমি আরেকটা জায়গাও বলেছিলাম, আফটার স্ট্রেনিং অ্যাট স্টুল, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মনে রাখবেন। আবার কোনো মানুষ দেখবেন সারাক্ষণ ল্যাপটপে কাজ করে যাচ্ছে, দীর্ঘক্ষণ কাজ করার পরে হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এখানটাতে রুব্রিক্স আমাদেরকে দিচ্ছে আফটার দি ওভার ওয়ার্ক অ্যাট হচ্ছে ডেস্কের, অর্থাৎ কাগজে কলমে, অর্থাৎ চেয়ার টেবিলে দীর্ঘ সময় কাজ করার পরে এই যে স্টুপিং, এই যে স্ট্রেনিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে নাক দিয়ে যদি রক্ত বেরোয় সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে অ্যাগারিকাস। আর অ্যাগারিকাস হচ্ছে কি, এই হচ্ছে কন্ডিশন। আরেকটা জায়গা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেগুলো আনকমন সেগুলো আমি সার্চ করে বার করেছি। যেমন ধরুন খাবার সাথে সাথে বলতে কি বলছে, যে মাংস খাবার সাথে সাথেই তার নাক দিয়ে রক্ত বেরোয়। আমরা জানি যে মাংস খেলে কাশি বেরোয়, দি মেডিসিন হচ্ছে রুটা, ঠিক সেই রকমই হচ্ছে মাংস খাবার পরে এবং সাথে সাথে সুন আফটার ইটিং অফ দি মিট, মাংস খাবার পরে নাক দিয়ে বেরোচ্ছে এপিস্ট্যাক্সিস হচ্ছে। তার আগে কি হচ্ছে, নাকের যে ব্রিজ অফ দি নোজ এবং হচ্ছে আইব্রো, এই যে মাঝখানটাতে সেই জায়গাটা একটা চাপ চাপ বোধ হচ্ছে, সেই ক্ষেত্রে অনলি ইট ইজ আ ওয়ান মেডিসিন, ইট ইজ আ ভ্যাকসিনাম। দেখুন এই যে কন্ডিশন গুলো বললাম, এই কন্ডিশনে দেখবেন হয়তো 10 বছর বা 5 বছরে একটা পেশেন্ট পাবেন, তখন আপনার মেডিসিন মনে পড়বে না, কিন্তু একবার যদি মেডিসিনের মতন সুইটেবল হয়, সেই ক্ষেত্রে রুগী কিন্তু 100% কমবে। এইটা হচ্ছে একদম ধ্রুব সত্য। তাহলে এইগুলো মোটামুটি ভাবে একটা স্ট্রাকচার দিতে শুরু করলাম, যে আফটার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হয়।
আরেকটা জায়গা আমরা কিছুটা দেখতে পাই যে পার্টিকুলার বয়সের একটা কিছু সিচুয়েশনের সময় আমাদের কিন্তু হচ্ছে রক্ত বেরোয়। যেমন ধরুন ক্লাইমেটিক পিরিয়ড। ক্লাইমেটিক পিরিয়ড আপনারা সবাই জানেন। এই ক্ষেত্রে বেশ কিছু আমাদের ওষুধ আছে, যেমন ধরুন ল্যাকিসিস, অ্যাসিড সালফ এবং হচ্ছে সালফার। ক্লাইমেটিক পিরিয়ডেই হচ্ছে আমার হচ্ছে এপিস্ট্যাক্সিসটা স্টার্ট করলো, তার আগে ছিল না। আরেকটা কাফ, কাশতে কাশতে কাশির সময় বা কাশির সময় আমার নাক দিয়ে রক্ত বেরোয়। অনেক ওষুধ আছে, মাক্সল, বেলেডোনা। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন, যেটা আমরা চট করে ভুলে যাই বা মাথায় মনে পড়ে না, সেটা হচ্ছে ড্রসেরা। দেখুন অ্যালেন সাহেব ড্রসেরার ক্ষেত্রে কি বলছে, তাহলে আপনারা কিন্তু মানে মানে ভয় পাবেন না, কারণ এই রুগী বাচ্চাদের কাশি ট্রিটমেন্ট করতে গিয়ে আপনাদের কিন্তু অনেক রুগীগুলো পাবেন, ভয় পাওয়ার কিছু নেই। যেমন আমি একটু দুটো জায়গা আলোচনা করছি। এখানটা কি বলছে, ডিউরিং অফ দি কাফ, অ্যালেন সাহেবের ড্রসেরাতে কি বলছে, ডিউরিং কাফ ভমিটিং অফ দি ওয়াটার, অর্থাৎ জল জল বমি করছে এবং হচ্ছে মিউকাস মানে লালা লালা বেরোচ্ছে, অফটেন ব্লিডিং অফ দি নোজ অ্যান্ড এবং মাউথ, অর্থাৎ পেশেন্টের এত বেশি কাশি হচ্ছে তো জল জল লালা লালা মতন বমি করলোই, তার সঙ্গে নাকে মুখে দিয়ে রক্ত বেরোলো, তখন কিন্তু আমাদের আর ওষুধের কথা মনে পড়ে না। তাহলে ড্রসেরা আর আরেকটা মেডিসিন আছে একই সিমটমস এর জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে কুপ্রা মেটালিকাম। তাহলে এই ক্ষেত্রে আমি কাকে আমি আগে দেব? ড্রসেরা দিতে গেলে ভাবুন যে পেশেন্টের কিন্তু টিউবাকুলার হিস্ট্রি আছে কিনা তার ফ্যামিলি হিস্ট্রিতে। কুপ্রা মেটালিকামে দেখুন এই কাশিটা আবার একটু ঠান্ডা জল খেলে কমে কিনা, তবেই আপনি কুপ্রামের ক্ষেত্রে ভাববেন। তাহলে এই এই সিমটম গুলো সাধারণত মোস্ট ইমার্জেন্সি সিমটমস এবং মোস্ট ভ্যালুয়েবল, কিন্তু প্র্যাকটিসের সময় যথাসময়ে কিন্তু আমাদের মাথায় কিন্তু মনে পড়ে না। সেই ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে ভাবি, সেই যাত্রা কিন্তু যথেষ্টভাবে আমরা উদ্ধার হয়ে যাব, কারণ এখানে একটা সিমটমস এর ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি। এবার দেখুন, তাহলে কাশি বললাম। এবার ধরুন একটা পেশেন্টের এপিলেপসি হচ্ছে। এপিলেপসি আমরা সবাই জানি যে যখনই, কারণ আমাদের তো সিমটম সাজাতে হয় সাধারণত, আমরা অনেক সময় যখন কনকমিটেন্টের উপর জোর দিই অ্যাকর্ডিং টু দা বোরিং হোসেন, তখন এপিলেপসি হচ্ছে, যখনই এপিলেপসি হয়, যেই দিনই এপিলেপসি হয় সেই দিনই তার হচ্ছে এপিস্ট্যাক্সিস হয়। এই ক্ষেত্রে দেখুন ওষুধ আছে হচ্ছে কস্টিকাম। এই ক্ষেত্রে কস্টিকামে যে এপিস্ট্যাক্সিস হয় সেই হোর্সনেসের মতনই এটা কিন্তু হচ্ছে মর্নিং অ্যাগ্রাভেশন হয়। এবার হচ্ছে প্রেগনেন্সি। আগে আমি বলেছিলাম যে কারণের মধ্যে একটা ছিল হচ্ছে প্রেগনেন্সির সময় হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্সের জন্য ওরা বলছে যে তখন এপিস্ট্যাক্সিস ঘটনা ঘটে। এটাও একটা পিকুলিয়ার সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথি, যে প্রেগনেন্সির সময় যদি হচ্ছে এপিস্ট্যাক্সিস হয় তাহলে ভাববেন যে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, সবাই প্রায় অস্বাভাবিক সিচুয়েশন হয়, আপনি ঠান্ডা মাথায় মেডিসিন প্রেসক্রিপশন করবেন, যথেষ্টই কিন্তু আমরা সাফল্য পাবো। এই ক্ষেত্রে সাধারণত দুটো মেডিসিন আমাদের শো করায়, একটা হচ্ছে সিপিয়া, আরেকটা হচ্ছে ককুলা। তাহলে এবার দেখবেন যে কোন সিমটমস এর সঙ্গে প্রাধান্য বেশি, সেই অনুপাতে কিন্তু হচ্ছে আমাদের মেডিসিন গুলো কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন করব, সিপিয়া দেব নাকি হচ্ছে ককুলাস ইন্ডিকাস দেব, একটুখানি ভাবুন। যেমন হচ্ছে সিপিয়ার হচ্ছে ভায়োলেন্ট অব দি হচ্ছে নোজ ব্লিডিং হয়, এবং ডিউরিং প্রেগনেন্সি নোজ ব্লিডিং ইট ইজ দা সিপিয়ার যখন মেডিসিন প্রেসক্রিপশন করবেন সাধারণত সকালে দেওয়ার চেষ্টা করবেন না, ইভিনিং এর সময় কিন্তু সিপিয়া খুব ভালো কাজ করে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন এবং ভয় পাবেন না। এবার দেখুন, আগেই বলেছি যে ভি ক্যারিয়াস অর্থাৎ মেন্স না হওয়ার পরিবর্তে হচ্ছে, এইখানটা আবার একটু ঠিক অন্য কন্ডিশন, যে মেন্সও হচ্ছে পাশাপাশি ভাবে আমার এপিস্ট্যাক্সিসও হচ্ছে। তাহলে এটাও কিছুটা আনকমন সিমটমস। এই ক্ষেত্রে দেখুন আমাদের কাছে বেশ কয়েকটা মেডিসিন আছে, ন্যাট্রাম সালফ, সালফার এবং অ্যাম্বাগ্রিসিয়া। কাকে দেবেন কোন সময় আশা করি আপনারা সবই ভালো জানেন। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকবার দেখবেন যে পেশেন্টের যখন কনভালশন হয়, ডিউরিং যখন কনভালশন হয় তখন নাক দিয়ে রক্ত বেরোয়। আরো পিকুলারিটিটা কি জানেন? পিকুলারিটিটা হচ্ছে নাকের দিয়ে যে রক্ত বেরোয় সেটা হচ্ছে ফেনা ফেনা। তাহলে এখানে এপিস্ট্যাক্সিসের যে রক্তটা আসছে সেই রক্তটা হচ্ছে ফেনা ফেনা,
দিস ইজ দ্য ভেরি আনকমন পিকুলিয়ার সিমটমস। কারণ ওই স্যারের আমার একটা কথা মনে ছিল যে পিঙ্কিশ ফ্রদি, মানে সবজি সবজি মানে পিঙ্কিশ ফ্রদি মানে কি দুধে আলতা কালার ফেনা ফেনা যদি হচ্ছে থুতু বেরোয়, সেই ক্ষেত্রে আমরা ধরেই নিই 100% পেশেন্ট ইট ইজ দ্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার। ঠিক সেইভাবে যদি কনভালশনের সময় আমাদের এপিস্ট্যাক্সিস হচ্ছে, সেই এপিস্ট্যাক্সিসটা যদি ফ্রদি ক্যারেক্টার থাকে, সেই ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দ্য ওইনেন্থিক ক্রোকাটা। কারণ ওইনেন্থিক ক্রোকাটাও কিন্তু ডিউরিং দি কনভালশনের সময় আনকনসিয়াসলি পাসেস অফ দি স্টুল অ্যান্ড ইউরিন, খুব খুব ভালো ওষুধ। কিন্তু এই ওষুধগুলো দেখবেন এই সিমটমস গুলো খুব কম পাওয়া যায় লাখে ভর দিয়ে, বা আমরা যদি একটু ক্লোজলি যদি হচ্ছে কেস টেকিং করি, তবেই কিন্তু আমরা এই রকম আনকমন সিমটমস এর আমরা চিহ্ন দেখতে পাই, নচেত কিন্তু ইট ইজ আ ভেরি টাফ কন্ডিশন হয়ে যায়। এবার বিভিন্ন বয়সে মানুষের কিন্তু হচ্ছে এরকম এপিস্ট্যাক্সিস আমরা দেখতে পাই। আমারই যেমন ছোটবেলা আমার মনে আছে, আমি যখন ক্লাস 1-এ পড়তাম, স্লেটে যখন লিখছিলাম, আমার প্রায় এরকম 3-4 দিন নাকের থেকে রক্ত পড়ে স্লেট ভিজে যেত। তখন তো আর ট্রিটমেন্টের ছিল না আমাদের সেরকম ক্ষমতা, এরকমই আমরা ভুগে যেতাম। ঠিক সেই রকমই দেখুন এজের সময় কিছু কিছু হচ্ছে আমাদের এই মেডিসিনও কিন্তু খুব ভালো কাজ করে। যেমন ধরুন এপিস্ট্যাক্সিস অফ দ্য বয়, ছেলেদের ক্ষেত্রে বলছে, এপিস্ট্যাক্সিস অফ দি বয় ইট ইজ দ্য কোপেইভা এবং হচ্ছে অ্যাব্রোটেনাম। তাহলে কোপেইভা এবং হচ্ছে অ্যাব্রোটেনাম, যেমন অ্যাব্রোটেনাম হচ্ছে সাপ্রেস অফ দি ডায়রিয়া হবার পরে যদি হচ্ছে এই এপিস্ট্যাক্সিস হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যাব্রোটেনাম দেবেন। আর অ্যাব্রোটেনামের চাইল্ডের মেন্টালিটি তো আপনার জানেন। কিন্তু আরেকটা যে এই ওষুধটা বললাম ইট ইজ দ্য কোপেইভা, এটা দয়া করে আমার মনে হয় একটা জুনিয়র ডাক্তাররা আপনাদের প্রেসক্রিপশনে এই ওষুধটা রাখবেন, অনেক রুগীকে আপনারা ভালো করতে পারবেন। এই কোপেইভা এইখানটাও কিন্তু হচ্ছে এক্সেসিভ অফ দি হচ্ছে ব্লিডিং, এক্সেসিভ এপিস্ট্যাক্সিস অফ দি হচ্ছে বয়স। আরেকটা জায়গায় আপনাদের কোপেইভা খুব ভালো কাজ করবে, আমি এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই লাইনটা খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে যদি হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া, ক্রনিক আর্টিকারিয়া অফ দ্য চিলড্রেন, আমি আমার প্র্যাকটিস লাইফে একটা কেস মিরাকুলাসলি ভাবে ভালো করেছিলাম, ইট ইজ দ্য কোপেইভা। কারণ এই লাইনটা এই জন্য আমি জীবনেও ভুলি না, দিস ইজ দ্য হচ্ছে দ্য কোপেইভা, ক্রনিক আর্টিকারিয়া অফ দ্য চিলড্রেন। ঠিক সেই রকমই এই ক্ষেত্রে যদি আমাদের এই মানে ন্যাজাল এপিস্ট্যাক্সিস এবং মারাত্মক আকারে ধারণ করে, সেই ক্ষেত্রে বয়েজের ক্ষেত্রে স্পেশালি, সেই সব ক্ষেত্রে কিন্তু এই দুটো ওষুধ দিয়ে কিন্তু ভালো পাবে। এবার দেখুন সে চিলড্রেনদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে মেল ফিমেল দুটোই হতে পারে, সেটা রাতে বেলা এপিস্ট্যাক্সিস হচ্ছে, এপিস্ট্যাক্সিস ইজ দ্য ব্রাইট রেড, সেই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে বেলেডোনা। আর কি হয় ওল্ড পিপুল, বয়স ক্ষেত্রে অর্থাৎ ওল্ড পিপুলদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই, যেমন ধরুন কার্বোভেজ, সিকেলিকর্ন, অ্যাসিসাল, এই ওষুধগুলো কিন্তু ভালো কাজ করে। এইবার ইয়ং ওম্যান, ইয়ং ওম্যান বা ইয়ং হচ্ছে ওল্ড হচ্ছে ওম্যানদের ক্ষেত্রেও কিন্তু ইয়ং ওম্যান বা ইয়ং ওল্ড ওম্যানদের ক্ষেত্রেও যেই ওষুধটা ভালো কাজ করে, সেটা হচ্ছে সিকেলিকর্নিউটাম। সিকেলিকর্নিউটামের একটা পিকুলারিটি আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে এপিস্ট্যাক্সিস হয়, সেই এপিস্ট্যাক্সিসের অর্থাৎ সেই ব্লাডটা কিন্তু অফেন্সিভ, এটা ন্যাচারালি পাওয়াটা ভেরি দুষ্কর হয়। কিন্তু একবার যদি হয়, সেই ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা সিকেলিকর্নটা ভাববেন। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টল স্লিম গার্ল, অল্প বয়সে মেয়ে, আগেই বুঝতে পারছেন যে টল স্লিম গার্ল মানে ইট ইজ দ্য টিউবাকুলার ম্যানিফেস্টেশন অ্যাপ্রোচ অফ দ্য পিউবার্টি। একটা মেয়ে যখন পিউবার্টি স্টেজে আছে, ন্যাচারালি আমরা ওরকম টল স্লিম গার্ল, অর্থাৎ টিউবাকুলার ম্যানিফেস্টেশন, ইট ইজ দ্য পিউবার্টি, ইট ইজ দ্য হ্যামারেজিক ম্যানিফেস্টেশন। এবং হচ্ছে আরেকটা যেটা ফসফরাসের পিকুলারিটি আছে, যে ওয়েন দি স্ট্রেনিং অ্যাট স্টুল, পায়খানাতে চাপ দিলেই তার নাক দিয়ে রক্ত বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ হচ্ছে দি মেডিসিন ইট ইজ হচ্ছে দ্য ফসফরাস। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে ক্রোকাস স্যাটিভাস। আমি এই ওষুধটা বলবো যে ক্রোকাস স্যাটিভাসটা ওয়াচ ইন দ্য চিলড্রেন হু ডেভেলপ
too rapidly or too slowly, the medicine it is the Crocus sativus. Crocus sativusটাও কিন্তু আমরা প্রেসক্রিপশনের সময় কিন্তু অনেক সময় আমাদের মিস্টেক কন্ডিশন হয়। তাহলে এই জায়গাটাতে আমরা একটুখানি দেখি আমাদের অ্যালেন সাহেব কি বলছে। দেখুন এইখানটা নোজ ব্লিড ইট ইজ দ্য ব্ল্যাক, আমি ইলাপসও বলেছি। আর এইখানটাও কিন্তু হচ্ছে ব্ল্যাক আছে, টেনাসিয়াস স্ট্রিঙ্গি, এভরি ড্রপ ক্যান বি টার্ন ইনটু দি থ্রেড, মানে এতটাই গাঢ় নাক দিয়ে নোজ ব্লিডিং হচ্ছে, টানলে যেন একটা দড়ির মতন হচ্ছে। আরো যেটা পিকুলারিটি আছে যে নোজ ব্লিড হচ্ছে, তার সঙ্গে হচ্ছে কোল্ড সোয়েট ইন দ্য লার্জ ড্রপস অফ দি ফোরহেড। আগেই বলেছি যে এই লার্জ ড্রপ অফ দ্য ফোরহেড হলেই আপনার চট করে মনে পড়ে যাবে ইট ইজ দ্য ভেট্রাম অ্যালবাম, অবশ্যই হবে ভেট্রাম অ্যালবাম ডিউরিং দি কলেরা। কিন্তু এপিস্ট্যাক্সিসের সময় যদি আপনার কপালের উপরে বড় বড় ঠান্ডা ঘাম, যখনই পেশেন্ট ঘাম আসবে ঘামরে জিজ্ঞাসা করবেন ঘামটা কি গরম হয় নাকি ঘামটা ঠান্ডা হয়। গরম হলে একবার ওপিয়ামের কথা ভাববেন, ঠান্ডা হলে একবার কার্বোভেজ, ইট ইজ দ্য ভেট্রাম অ্যালবাম, ক্রোকাস স্যাটাইভা, এই ওষুধগুলো কিন্তু ভাববেন। তাহলে এইখানটাতে যেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নোজ ব্লিড এবং হচ্ছে কালো এবং হচ্ছে লম্বাটে টানলে যেন বড় হয়ে যাচ্ছে, তার সঙ্গে কপালে হচ্ছে বড় বড় হচ্ছে ঠান্ডা ঘাম দিয়ে যাচ্ছে। বলছি ইন দ্য চিলড্রেন হু ডেভেলপ ইট ইজ দ্য টু র্যাপিডলি, খুব তাড়াতাড়ি ভাবে লম্বা হচ্ছে, ইট ইজ দ্য ক্রোকাস স্যাটাইভাস, ক্যালকেরিয়া কার্ভ এবং হচ্ছে ফসফরাস। ক্রোকাস স্যাটাইভা আরেকটা যেটা পিকুলারিটি সেটা হচ্ছে এপিস্ট্যাক্সিস ইন দ্য সামার সিজন, গরমকালে কিন্তু হচ্ছে তার হচ্ছে এই নোজ ব্লিডিং এর টেন্ডেন্সিটা কিন্তু বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা ভাববো কার্বোভেজও কিন্তু হচ্ছে ঠান্ডা ঘাম হয়, কার্বোভেজের সঙ্গে ঠান্ডা ঘাম হবে। আরেকটা যেটা যেটা থাকবে সেটা হচ্ছে কার্বোভেজ ইট ইজ আ ওয়ান টু বি দ্য ফ্যানের, অর্থাৎ যে ভিড় ছড়াও আমাকে জানলা, এখন তো আর জানলা টানলা লাগে না যে একটা ভালো করে দুটো ফ্যান চালাক বা ফ্যানের হাওয়াটা যেন আমার গায়ে লাগুক, এটা কিন্তু এটা কার্বোভেজের সিমটমস। আর যেটা থাকছে সেটা হচ্ছে কার্বোভেজের যে নোজ ব্লিডিং হয় সেটা হচ্ছে ব্রাইট রেড ব্লাড। ওইদিকে ক্রোকাস হচ্ছে ইট ইজ দ্য ব্ল্যাক এবং হচ্ছে টেনাসিয়াস এবং হচ্ছে স্ট্রিঙ্গি, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ ইট ইজ দ্য ব্রাইট রেড ব্লাড এবং তার সঙ্গে ডিজায়ার টু বি দি ফ্যানেড, এটাও কিছুটা মেন্টাল সিমটমস। তাহলে এই ক্ষেত্রে আমি ক্রোকাস দেব। একটা সিমটম দুই জায়গায় কমন ছিল, কিন্তু বাদ বাকি জায়গা দেখুন যে কিভাবে হচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে। এই পার্থক্যগুলো বেস করে কিন্তু আপনাকে কিন্তু মেডিসিন সিলেকশন করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্তত পক্ষে খুব ভালো রেজাল্ট পাবো। তাহলে এই জিনিসগুলোকে আমরাকে ভাবতে হবে। তাছাড়াও আরো কতগুলো সিচুয়েশন আছে, যেমন ধরুন একটা মানুষের হচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা যেমন পেশাগুলো আমরা জিজ্ঞাসা করি আপনি কি করেন, আপনি কি করেন দেবেন। অনেক সময় দেখুন দেন একটা মানুষের দুটো করে পেশা থাকে, তো অনেক সময় আমরা দেখি, আমি গ্রামের দিকে মেইনলি হচ্ছে লক্ষ্য করি, সেটা হচ্ছে মানুষ কেমন যেন লুকিয়ে যায়, একটা কোনো ছোট পেশা করলে লুকিয়ে যায়। কিন্তু সেগুলোকে কিন্তু একটু বুদ্ধি করে করে কিন্তু আপনাকে ধরতে হবে। যেমন এপিস্ট্যাক্সিস ডিউরিং দি ব্লোয়িং অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট মানে কি, সে যারা বাঁশি বাজাক অথবা দেখবেন যারা সোনার কাজ করে পাইপ দিয়ে ফু দেয়, হ্যাঁ, বা ফুয়ের যে কাজগুলো হয় এইগুলো হচ্ছে ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট। ব্লোয়িং ইনস্ট্রুমেন্টের দেওয়ার পরে কাশি হোক বা এপিস্ট্যাক্সিসই হোক, সেই ক্ষেত্রে চোখ কান বুঝে আপনি কিন্তু সিম্পল ওষুধ ইট ইজ দ্য রাস্টাক্স দেবেন। রাস্টাক্স অনেক জায়গায় বই পড়বেন কিন্তু এই লেখা দুটো কিন্তু পাবেন না, এবং এই ক্ষেত্রে ধন্বন্তরী ভাবে আপনি রেজাল্ট পাবেন, এটা মনে করে রাখুন। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু পাবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাস্টাক্সের কথা কিন্তু আমরা কখনোই কিন্তু ভুলবো না। এবং আরেক জায়গায় আমরা দেখতে পাই যে এপিস্ট্যাক্সিসটা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, অর্থাৎ আনকন্ট্রোলেবল কেস, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে অ্যান্টিমটার। আরেকটা ছোট্ট মেডিসিন আমি বলতে ভুলে গেছি, ইট ইজ অ্যান্টি হেমারেজিক ড্রাগ, সেই ওষুধটা কিন্তু আপনারা ইউজ করবেন। হঠাৎ করে আমার মনে পড়লো, সেটা হচ্ছে ট্রিলিয়াম পেন্ডুলেটাম। ট্রিলিয়াম পেন্ডুলেটাম যে কোনো অ্যাকিউট হ্যামারেজিক কন্ডিশনে কন্ট্রোল করার জন্য কিন্তু খুব বড় আমাদের কাছে একটা অস্ত্র। এই অস্ত্রটা কিন্তু হচ্ছে ছাড়বেন না। যেমন এটাও কিন্তু হ্যামারেজিক ড্রাগ, এই ক্ষেত্রে হ্যামারেজিক হচ্ছে অনেক হচ্ছে অ্যাক্টিভ কপিয়াস, অ্যাক্টিভ এবং প্যাসিভ, ইট ইজ আ বোথ কন্ডিশন। এটাও কিন্তু হচ্ছে ব্রাইট রেড ব্লাড, সেটা নোজ মানে এপিস্ট্যাক্সিস এবং আরো অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু হতে পারে।
আর যেটা এই ক্ষেত্রে যেটা বলছে যে এপিস্ট্যাক্সিস, ইট ইজ দ্য প্রফিউজ, ইট ইজ দ্য প্যাসিভ, ইট ইজ দ্য ব্রাইট রেড, টকটকে লাল। টকটকে লাল আমরা অনেকগুলো থেকে আমরা পাই। এইটা যেটা সবচেয়ে যেটা পিকুলারিটি, যেইখানে দাঁত থেকে ব্লিডিং হোক না কেন, ব্লিডিং হতে হতে পেশেন্ট কিন্তু মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেছে। একদম ফার্স্ট গ্রেড লাইন অ্যালেন্সের ফ্লোডিং উইথ ফেন্টিং। ফ্লোডিং উইথ ফেন্টিং, ফ্লোডিং মানে কি বন্যার মতন ভেসে যাচ্ছে। কি ভাসছে? যে কোনো অরিফিস থেকে ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে পেশেন্ট হচ্ছে ফেন্টিং। ফেন্টিং মানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাচ্ছে। ওই জায়গায় আপনি ট্রিলিয়াম পেন্ডুলেটাম দেন, কিছুক্ষণের মধ্যে পেশেন্ট কিন্তু হচ্ছে সাবসাইড অফ দি কন্ডিশন হবে। আরেকটা জায়গা আমরা দেখতে পাই যে নোজ ব্লিডের সঙ্গে পেশেন্টের কিন্তু অতটা হয়নি, ফ্লোডিং এর মতন হয়নি, তবুও অনেকটা ব্লিডিং হয়েছে। বলছে ডাক্তারবাবু যখন নাক দিয়ে রক্ত পড়ে না, তার কিছুক্ষণ পরে যেন চোখটা যেন আধার লাগে, বুড়ো বয়স্ক পেশেন্ট হলে। নাহলে বলবে চোখটা যেন কেমন অন্ধকার লাগছে, চোখের সামনে যেন কিন্তু কালো কালো ভাসছে। ভেরি পিকুলিয়ার সিমটমস। এইটা হয়তো সিনকোনার ক্ষেত্রে আছে, অবশ্যই সিনকোনা কমবে। কিন্তু এপিস্ট্যাক্সিসের সঙ্গে যখন আমরা দেখতে পাই যে ভ্যানিসিং অফ দি সাইট, অর্থাৎ কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড ইট ইজ স্পেশালি অ্যাফেক্টেড টু দ্য লেফট সাইড। লেফট সাইডে অর্থাৎ লেফট সাইডে নোজ থেকে যদি এরকম ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আমাদের কাজ করবে এই হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই জায়গাগুলো কিন্তু আমরা ভাববো। এবার আরেকটা যেটা কন্ডিশন আমি পড়ানোর সময় এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে কারণ বলেছিলাম, ইট ইজ আ হার্ট রিলেটেড ডিজিজ লাইক হচ্ছে মাইটাল স্টেনোসিস এবং অ্যানাদার কন্ডিশন। দেখুন, যখন দেখবেন যে ছোট ছোট ওষুধ দিয়ে কমছে না, বা হার্টের কিছু সিমটমস পাচ্ছি, যে প্যালপিটেশন বা চেস্ট পেইন, ইট ইজ আ প্রিকর্ডিয়াল রিজিয়ন, বা অ্যানাদার সিমটমস, ইট ইজ হাইপারটেনশন, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে হার্টের কিছু কন্ডিশনের এই ক্ষেত্রে কিন্তু দায়ী আমার থাকতে পারে। এই ক্ষেত্রে যেই ওষুধটা ভাববেন, কি কি ওষুধ ভাববেন, এই ক্ষেত্রে ভাবাটা কিন্তু একটু কঠিনতম জায়গা। সেই ক্ষেত্রে যেমন এখানেও আমাদের এখানে কতগুলো রুব্রিক্স আছে, যেমন ধরুন এপিস্ট্যাক্সিস উইথ হচ্ছে প্যালপিটেশন, এটা হার্ট রিলেটেড। এই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস। আরেকটা যেমন জায়গা আছে যে এই ভায়োলেন্ট অফ দি এপিস্ট্যাক্সিস উইথ হচ্ছে এন্ডোকার্ডাইটিস। হোয়াট ডু মিন এন্ডোকার্ডাইটিস? এন্ডোকার্ডিয়াম অর্থাৎ অর্থাৎ ভালভই হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ভালভের কোনো ডিফেক্ট হয়েছে। যেমন আগেই বলেছি ইট ইজ দ্য মাইটাল স্টেনোসিসের ক্ষেত্রে এইগুলো হতে পারে। ভালভের বা ওই অরিফিস গুলো যখন ছিদ্রগুলো যখন শুরু হয়ে গেছে, তখন এইগুলোকে বলে এন্ডোকার্ডাইটিস। সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে স্পাইজেলিয়া। কিন্তু আরেকটা জায়গা আমরা এইটাও আমাদেরকে ওভারলুক হয়ে যায়, এগুলো কাইন্ডলি মনে রাখবেন যে মেডিসিনটা সেটা হচ্ছে অনলি ফর ক্যাকটাস। দেখুন অনেকে হয়তো অজান্তে দিয়ে দেবে, দিলেও কিন্তু সুন্দরভাবে কমে যাবে। ক্যাকটাসের ক্ষেত্রে যেটা একটাই সিমটমস আমি পেয়েছি, সেটা হচ্ছে কি এপিস্ট্যাক্সিস হয়, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে নাক দিয়ে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে ওয়ান মেডিসিন ইট ইজ এপিস্ট্যাক্সিস অফ দি প্রফিউজ অফ দি ব্লিডিং, এবং হচ্ছে সাডেন অফ দি সিজিং, অর্থাৎ হঠাৎ করে ব্লিডিংটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসটা দয়া করে কেন বলতে বলছি, এখানটা দেখুন লেখা থাকে ক্যাকটাস পেশেন্ট হচ্ছে প্লেথোরা এবং হচ্ছে স্যাঙ্গুইন অফ দি টেম্পারামেন্ট, অর্থাৎ রক্ত প্রাবল্যতা বেশি। তার সঙ্গে কি হচ্ছে হুইচ ইজ দ্য হ্যামারেজিক অফ দি রেমিডি, অর্থাৎ রক্ত বেরোয় কোথায়, যেমন নোজ, লাংস, স্টমাক, রেকটাম, ব্লাড। আর ওই যে নোজ আমি পেয়ে গেলাম, এবং তার সঙ্গে হচ্ছে বুকে যদি চাপ চাপ বোধ, ইট ইজ দ্য কনস্ট্রিকশন অফ দি ফিলিং, বা ওই যে ক্যারেক্টার প্রভিউজ অফ দি ব্লিডিং এবং সাডেন অফ দি সিজিং অফ দি এপিস্ট্যাক্সিস, দি মেডিসিন ইট ইজ দ্য ক্যাকটাস। তাহলে হার্ট ডিজিজ প্লাস হচ্ছে এপিস্ট্যাক্সিস, এই ক্ষেত্রে স্পাইজেলিয়া দেবেন নাকি গ্রাফাইটিস দেবেন নাকি ক্যাকটাস দেবেন, একটু কাইন্ডলি অন্যান্য সিমটম গুলো একটু ক্লারিফিকেশন করে মেডিসিন কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন করবেন। দিস ইজ দ্য কনকমিটেন্ট সিমটমস। কনকমিটেন্ট সিমটম যদি একটু মেলাতে পারেন, ছোট ছোট ওষুধগুলো কিন্তু মিরাকুলাস ভাবে কাজ করবে। কারণ ক্যাকটাস মানে সারাক্ষণ আপনার মাথার মধ্যে জুড়ে আছে ইট ইজ আ হার্ট রেমিডি, হার্ট রেমিডি, কিন্তু হার্টের সঙ্গে যে এপিস্ট্যাক্সিস থাকতে পারে, এটা কিন্তু কি করে যেন অজান্তে মাথা থেকে কিন্তু ওভাররুল হয়ে যায়।
এই হচ্ছে কন্ডিশন। এই জিনিসগুলোকে আমরা যদি ভাবি, আমরা কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমরা রেজাল্টিং পাবো এবং খুবই পাবো আমরা। এই হচ্ছে গেল। এইবার আরেকটা যেটা মেডিসিন আমি বলবো সেটা হচ্ছে মেলিলোটাস অ্যালবা। মেলিলোটাস অ্যালবাটাও কিন্তু আপনি ব্যবহার করবেন এবং হচ্ছে ভালোই মোটামুটি ভাবে রেজাল্ট পাবেন। আচ্ছা, মেলিলোটাস অ্যালবাতে আমাদের কি লেখা আছে, এই ওষুধটা একটু ভালো করে পড়বেন বা কয়েকটা সিমটমস মনে রাখলে কিন্তু মেলিলোটাস অ্যালবা আমাদের কিন্তু হয়ে যায়। তাহলে মেলিলোটাস অ্যালবা খালি একটা সিমটমস আমরা সবাই মনে রাখি যে মাথা ব্যথা এপিস্ট্যাক্সিস হলে কমে। ঠিক, কথাটা 100% ঠিক, কিন্তু আমি মনে করি ইট ইজ দ্য আংশিক সত্য। মনে রাখবেন, যেটা এক লাইনে মনে রাখবেন, এই যে মাথার যে কনজেশন, কারণ মেলিলোটাস অ্যালবা হুইচ ইজ দ্য সিমিলিয়ার টু দ্য বেলেডোনা গ্লোনাই, অর্থাৎ সব হচ্ছে কনজেশন। দেখুন, কনজেশন রিলিফ বাই হ্যামারেজ, খালি এপিস্ট্যাক্সিসই নয়, এপিস্ট্যাক্সিস এবং হচ্ছে মেনস্ট্রুয়েশনের হ্যামারেজ অথবা এপিস্ট্যাক্সিসের হ্যামারেজ, এইগুলো যে কোনো হ্যামারেজই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কনজেশনটা কমে গিয়ে পেশেন্ট কিন্তু রিলিফ হয়। এইটাই হচ্ছে মেলিলোটাস অ্যালবার হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কথাটা কিন্তু মনে রাখবেন, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। খালি মেলিলোটাস অ্যালবা বা একটু আগে পড়িয়ে আসলাম ইট ইজ দ্য হ্যামামিলিস, খালি এই নয়, আরো ওষুধ আছে, ইট ইজ দ্য বুফোরানা, ইট ইজ দ্য ফেরামফস। কারণ আগেই বলেছি ইট ইজ দ্য বেলেডোনা এবং গ্লোনাইনের সঙ্গে অনেক রকম সম্পর্ক। যেমন ধরুন নোজ ব্লিডে হওয়ার আগে কি হচ্ছে, ইন্টেন্স রেডনেস অ্যান্ড ফ্লাশিং অফ দি ফেস অ্যান্ড থ্রবিং অফ দি ক্যারোটিড। দেখুন, সব বেলেডোনা সিমটম ব্যাকেটে বেলেডোনাই লেখা আছে, উইথ হচ্ছে জেনারেল অফ দি রিলিফ। কিন্তু রক্ত হওয়ার আগে মুখ দিয়ে থমথম হবে, দিস ইজ দ্য কমন সিমটমস। কিন্তু কার্বোভেজ কিন্তু ঠিক তার গিয়ে উল্টোটা গিয়ে পড়ে, দিস ইজ দ্য কার্বোভেজের, ওইটাই হচ্ছে আনকমন পিকুলিয়ার সিমটমস। কার্বোভেজ আমাদেরকে আগের দিন যখন আমি একটুখানি পড়িয়েছিলাম যে কার্বোভেজের ব্লিডিং হওয়ার আগে মুখটাতে কি হয়, মুখটা কিন্তু হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। যে এপিস্ট্যাক্সিস অফ দি, এটা কার্বোভেজের লাইনটা আমি বলছি অ্যালেন্স থেকে, এপিস্ট্যাক্সিস অফ দি ডেইলি অ্যাটাক ফর দ্য উইক, যে প্রতিদিন হচ্ছে এইভাবে প্রায় কয়েক সপ্তাহ চলছে, পরিশ্রম করলে বেশি হয়, ফেস পেল বিফোর অ্যাজ ওয়েল অ্যাজ আফটার অফ দি হ্যামারেজ। সাধারণত হ্যামারেজের পরে মুখটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাবে, বা হ্যামারেজ হওয়ার আগে মুখটা হচ্ছে রক্ত থমথম হবে, দিস ইজ দ্য কমন সিমটম। কিন্তু হ্যামারেজের হচ্ছে আগেই মুখটা যেরকম কেমন হচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য আনকমন সিমটমস, ইট ইজ দ্য কার্বোভেজ। এই সিমটমসটা যদি একবার মেলাতে পারেন, একদম 100% কমবে কিন্তু হচ্ছে কার্বোভেজ দিয়ে। তাহলে এই হচ্ছে মেলিলোটাস অ্যালবাস, এই হচ্ছে মেইন কথা। কিন্তু মেলিলোটাস অ্যালবাতের আরো কতগুলো সিমটমস আছে। যেমন ধরুন, একটা পেশেন্ট টাইফয়েড ফিভার হচ্ছে, টাইফয়েড ফিভারের সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ওই সময় কিন্তু হচ্ছে এপিস্ট্যাক্সিস দেখা যাচ্ছে, এবং ওয়ান অ্যাটাক ফলোড বাই হচ্ছে অ্যানাদার, একবার মানে দিনে প্রায় দুবার তিনবার, একই দিনে দুবার তিনবার সাধারণত হচ্ছে এপিস্ট্যাক্সিস হচ্ছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন ব্যাপারটা কি হচ্ছে। এটাও কিন্তু হচ্ছে অ্যাগ্রাভেশন এট নাইট, এবং এতটাই বেশি হচ্ছে ব্লাড লস করে যায়, এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে ওই লস হওয়ার আগে পেশেন্টের মুখ কিন্তু হচ্ছে থমথম থমথম করছে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেলিলোটাস অফ দি অ্যালবা। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা মনে করাতে বলবো, সেটা হচ্ছে অ্যান্টিমক্রুডের সঙ্গে মেলিলোটাস অ্যালবার কিন্তু বেশ একটা কিন্তু হচ্ছে আমাদের রিলেশন আছে। রিলেশনটা কি রকম, যে অ্যান্টিমক্রুডেও কিন্তু এপিস্ট্যাক্সিস হয় সাধারণত আফটার হেডেকের পরেই কিন্তু তার এপিস্ট্যাক্সিস হয়, নোজ ব্লিডিং হয়। কিন্তু নোজ ব্লিডিং হলে কিন্তু হচ্ছে আপনার মাথা ব্যথা কমে যায়, সেই ক্ষেত্রে হ্যামামিলিস এবং মেলিলোটাস অ্যালবা। কিন্তু এই নোজ ব্লিডিং এপিস্ট্যাক্সিস হলেও যদি মাথা ব্যথা না কমে, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন দ্য মেডিসিন ইট ইজ দ্য অ্যান্টিমক্রুড। এই হচ্ছে ডিফারেন্সিয়েটেড আমাদের কন্ডিশন মেলিলোটাস এবং হচ্ছে অ্যান্টিমক্রুডের সঙ্গে। কারণ অ্যান্টিমক্রুড এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে চট করে কিন্তু আমাদের
মাথায় কিন্তু মনে পড়ে না। তাছাড়া আমি আগেই বলেছি যে এই এপিস্ট্যাক্সিসে ব্লাড যদি ওয়ার্ম হয়, ওয়ার্ম অর্থাৎ গরম, সেই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে ডালকামড়া। আবার আমরা দেখছি যে সিনথেসিসের আবার আরেক জায়গায় লিখেছিল হট। হট আর ওয়ার্মের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, মানে গরমের টেম্পারেচারের পার্থক্য। হটের ক্ষেত্রে অ্যাকোনাইট এবং বেলেডোনা। তাহলে ন্যাচারালি আমি দেখতে পাচ্ছি যে কোনো ডিসচার্জ যদি সাধারণত হচ্ছে হট হয়, সেই ক্ষেত্রে সাধারণত হচ্ছে বেলেডোনাটাই কিন্তু ভালো কাজ করে। এইভাবে আমরা ভাববো। তাছাড়াও আমরা যদি একটু ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা ঢুকি, সাধারণত দেখা যায় যে এপিস্ট্যাক্সিস যখন প্রফিউজলি হয় বা মোর অর লেস ইট ইজ দ্য ফ্রিকুয়েন্টলি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানিম্যান সাহেবের কথা অনুযায়ী সেই ক্ষেত্রে সেই রকম এপিস্ট্যাক্সিস সাধারণত হচ্ছে সোরিক ম্যানিফেস্টেশন। এই যে একটু আগে বললাম যে কোনো ডিসচার্জ হলে পেশেন্ট যদি আরাম হয়, এইটা হচ্ছে সোরিক সিমটম। এই যে মেলিলোটাস অ্যালবার্ট যে সিমটম বা অ্যামামিলিসের যে সিমটম, এটা হচ্ছে সোরিক ম্যানিফেস্টেশনের সিমটম। কিন্তু টিউবাকুলার ম্যানিফেস্টেশন এপিস্ট্যাক্সিস কি হয়, যে টিউবাকুলার চিলড্রেনদের যে হ্যামারেজ হয় ফ্রম দ্য নোজ, ইট ইজ দ্য স্লাইটেড প্রভোকেশন অর্থাৎ স্লাইটেড টাচ, ইট ইজ দ্য ওয়াশিং অফ দি ফেস, আর ইট ইজ দা হচ্ছে ইনজুরি অফ দ্য ইনসাইড অফ দি নোজ। এইগুলোতে কিন্তু অল্পতে কিন্তু তার রক্তপাত হয়। এবং ইভেন ইট ইজ দা ব্লোয়িং এট নোজ, এবং নাকটা ঝাড়লেও পর্যন্ত হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্লিডিং হচ্ছে। এবং কি বলছে যে ওয়াশিং অফ দি ফেস, এন্ড এই এই যে ক্যারেক্টারটা, যে এইটা হচ্ছে সরি, এটা হচ্ছে টিউবাকুলার ম্যানিফেস্টেশন। এবং এই যে হেডেক, ভার্টাইগো এবং কনজেশন অফ দ্য ব্রেইন বা কনজেশন অফ দ্য হেড, এইগুলো কিন্তু অ্যামলোডেটেড বাই দি নোজ ব্লিডিং, এইটা হচ্ছে টিউবাকুলার ম্যানিফেস্টেশন অফ দ্য এপিস্ট্যাক্সিস। সেই ক্ষেত্রে একবার আমরা অ্যান্টি টিউবাকুলার মেডিসিন দিয়ে অবশ্যই আমরা পেশেন্টকে কিন্তু হচ্ছে ভালো করতে পারবো। তাহলে এইরকম সিচুয়েশন করে প্রথমে আমি শর্ট অ্যাক্টিং মেডিসিন দিয়ে আমি কেসটা করি, করার পরে তারপরে কিন্তু আমাকে অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন দিয়ে কিন্তু আমাকে কন্ডিশন করে করে আনতে হবে। আরেকটা মেডিসিন খুব মনে পড়ে, খুব ভালো, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের যে পিকুলারিটিটা আমরা দেখতে পাই, যে এই ক্ষেত্রে যে এপিস্ট্যাক্সিস হয় সেটা সাধারণত সাধারণত মানে মেইনলি অর্থাৎ মুখ্যত ইট ইজ আফটারনুন, বিকেল বেলার দিকে স্টার্ট হচ্ছে। ইট ইজ দ্য মেডিসিন, ইট ইজ দ্য লাইকোপোডিয়াম। তাহলে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে, আর ওই যে আমি আরেকদিন বলেছিলাম এই যে ব্লাড ডিসক্রেশিয়া অর্থাৎ পার্টিউরা হ্যামারেজিকা, এই সিচুয়েশন গুলোর সঙ্গে যদি এপিস্ট্যাক্সিসের যদি একটা লিঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি ফসফরাস বা টেরিবিনথিনা, হ্যাঁ, বা এই এই ওষুধগুলো আপনারা ইউজ করে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে মোটামুটি ভাবে এপিস্ট্যাক্সিসের সম্ভাব্য মেডিসিন আমার জানা। এগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে রেজাল্ট পাবো। একটা কথাই আমি লাস্ট ফিনিশিং বলি, যে রেজাল্ট পেতে গেলে কিন্তু আপনাকে সিমটমস এর কিন্তু খুব ভ্যালুটা বুঝতে হবে। আমি যখন একটা সিঙ্গেল সিমটম নিয়ে কাজ করছি, সেই সিমটমসটা যেন ভ্যালুয়েবল সিমটমস হয়। আরেকটা জায়গা আমরা দেখতে পাই যে ববিসটা, আমি আগেই বলেছি যে ববিসটা যখন হয় সেটা হচ্ছে নাক দিয়ে যে রক্ত বেরোচ্ছে সেটা কয়েক ফোঁটা, ইট ইজ দ্য ড্রপ, ব্লোয়িং অফ দি ড্রপ, ফোঁটা ফোঁটা করে কয়েক ফোঁটা করে রক্ত বেরোচ্ছে। এটাও কিন্তু একটা ক্যারেক্টার, মেডিসিন ইট ইজ দ্য ববিসটা। তাহলে এইভাবে আমরা যদি মেডিসিন করে আগাই, ন্যাচারালি হলে কিছুটা হলেও কিন্তু আমরা সাফল্য পাবো। ধন্যবাদ। আর দীর্ঘায়িত করলাম না, বা আমারও আর কোনো স্টক নেই। আপনাদের কিছু প্রশ্ন থাকলে অতি অবশ্যই প্রশ্ন করবেন। আমার জানা অনুপাতে যতটুকু সম্ভব মেডিসিন বলার চেষ্টা করলাম। ধন্যবাদ। অসাধারণ ক্লাসের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। তবে স্যার এই কথাটা ভুল বললেন আমার মনে হয়, যে আপনার স্টক শেষ। আমার মনে হয় আপনি মুখ দিয়ে যা বলবেন সেটাই আপনার আমাদের মানে শেখার বিষয় থাকবে, মানে আমাদের মতো নতুনদের ক্ষেত্রে অন্তত। যারা বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে বলতে পারি না, কিন্তু আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে আপনি যা বলবেন সেটাই আমাদের শুনতে হবে। যাই হোক স্যার, আমরা পরবর্তী পর্যায়ে যাই। পরবর্তী পর্যায়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের বিষয়ে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করে আমাদেরকে সাহায্য করুন, আমরা আপনাকে প্রশ্ন রাখার সুযোগ দেব। কারো যদি কোনো প্রশ্ন থাকে
প্রশ্ন করতে পারেন। জামিয়া, জামিয়া ম্যাডাম, হয়তো জামিয়া ম্যাডাম আপনি প্রশ্ন রাখুন আপনার। স্যার, দাঁত তোলার পর এপিস্টেক্সিস আসলে এই এটা আমি শুনতে পাইনি, তো আরেকবার বললে আমি একটু ভালো হতো। ম্যাডাম, দাঁত তোলার পরে সাধারণত দাঁত থেকেই রক্ত পড়ে, দিস ইজ দ্য কমন। কিন্তু দাঁত তোলার পরে নাক দিয়ে রক্ত বেরোবে, সেটা কেমন একটা অস্বাভাবিকতা নয়? দি মেডিসিন ইজ দ্য ক্রিওজোল। এইগুলোইকে বলে হচ্ছে সিঙ্গেল সিমটমস অর্থাৎ কিনোট সিমটমস এর প্রেসক্রিপশন করে, ইট ইজ আ ভেরি রিক্সি, কিন্তু আবার এক্সপার্ট ফিজিশিয়ানের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। ধন্যবাদ ম্যাম। তাহলে আমরা কি পরবর্তী পর্যায়ে চলে যাই? আজকের ক্লাস সম্বন্ধে কিছু আলোচনা শুনে নেই, কার কিরকম মতামত সেটা শুনে নেই। প্রথমেই আমি যাই ডক্টর আব্দুল্লাহ রাব্বি। রাব্বি স্যার, আজকের ক্লাস সম্বন্ধে কিছু বলুন। ধন্যবাদ সুব্রত স্যারকে। স্যারের আলোচনা তো অনেক সুন্দর। স্যারের আলোচনা যেদিন থাকে আমি সময় বের করে চেষ্টা করি সবার আগেই ঢোকার জন্য, বা মাঝে মধ্যে ইন্টারনেটের সমস্যার কারণে ইন্টারাপ্ট হয়। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের আলোচনা অনেক সুন্দর হয়েছে এবং সামনে আরো ভালো ভালো টপিকস নিয়ে আসবেন। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। অনিমা বদ্দ ম্যাডাম, আজকের ক্লাস সম্বন্ধে কিছু বলুন। অনিমা বদ্দ ম্যাডাম। আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে, তবে স্যারের কাছে আমার প্রশ্ন যে ওই এফ স্কোয়ারটা যদি আরেকবার একটু বলতেন মেডিসিনের নামটা, খুব ভালো হতো। এফ মানে হচ্ছে ফ্লোডিং মানে হচ্ছে বন্যা, মানে রক্তের বন্যা। এত বেশি ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে পেশেন্ট হচ্ছে ফেইন্টনেস হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ট্রিলিয়াম পেন্ডুলেটামের মেইন কথা। ধন্যবাদ স্যার। পরবর্তীতে যাচ্ছি আমি ম্যাডাম সুপ্রিয়া চৌধুরীর কাছে। সুপ্রিয়া চৌধুরী ম্যাডাম, আজকের ক্লাসের বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, নমস্কার। স্যারের ক্লাস তো প্রতিদিনই খুব ভালো হয়, খুব উৎসাহ পাই। আজকেও খুব ভালো হয়েছে ক্লাস, সহজ সরল আলোচনা হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ অনেক। আমরা তার পরবর্তীতে তারিকুল ইসলাম স্যারের কাছে যাচ্ছি। তারিকুল ইসলাম স্যার, আজকের ক্লাসের বিষয়ে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, স্যারের ক্লাস অনেক সুন্দর হয়েছে, চমৎকার। প্রতিদিনেও চমৎকার ক্লাস হয়, আজকেও চমৎকার ক্লাস হয়েছে। আরো আশাবাদী স্যারের ক্লাস আরো শুনতে পারবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি।